কন্ট্রোভার্সি আর ডিবেট এই দুটো সমগোত্রীয় জিনিস হলেও তার মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্ট আছে। কন্ট্রোভার্সি হচ্ছে নিজেরাই কন্টেন্ট খুঁজে নিয়ে, যে কন্টেন্ট উদ্ভব হয় সেই নিজেরাই সেই কন্টেন্ট খুঁজে নিয়ে নিজের মতো অ্যানালাইজ করে সেটাকে নিজের মতো করে নিজের ভাষায় প্রেজেন্ট করা। যেখানে একটা টপিক হয়তো উঠলো কি দুটো টপিক উঠলো, সেই টপিকটাকে ইলাবোরেট করে সেটা নিয়ে বলা এবং সেটা যাদেরকে নিয়ে কন্টেন্ট হচ্ছে সেখান থেকে নেওয়া। আর ডিবেট হচ্ছে তোমাকে কিছু একটা জিনিস দিয়ে দেয়া হলো আর বলা হলো তার বিপক্ষে আর পক্ষে বলো। কিন্তু কন্ট্রোভার্সি আর ডিবেটের মধ্যে দু জায়গাতেই পক্ষে আর বিপক্ষে এই ব্যাপারটা আছে, মানে পক্ষেরও কথা শুনবে বিপক্ষেরও কথা শুনবে। কন্ট্রোভার্সিটাও কিন্তু তাই। তোমার বিপক্ষে যদি কেউ না থাকে তাহলে তো তুমি পক্ষে বলে কোনো লাভ নেই। পক্ষে বিপক্ষে এরকম হতে হতেই কিন্তু কন্ট্রোভার্সিটা চলে। তাই যারা এটা ভাবছে যে কন্ট্রোভার্সির মধ্যে নিজেদের মধ্যে সবাই অ্যাডজাস্ট করে নাও, মিল করে নাও, নিজেদের মধ্যে কোনো ঝামেলা রেখো না, তারা ভুল ভাবছে। তাহলে কন্ট্রোভার্সি জোনটা বন্ধ হয়ে যাবে। আর এখানে ব্যাপারটা এরকম হয়, কিছু লোকজন আছে যারা শুধুমাত্রই ব্লগারদের নিয়েই কন্টেন্ট করে, আর কিছু লোকজন আছে এই ব্লগারদের সঙ্গে কন্টেন্ট করতে করতে, মানে ব্লগারদের নিয়ে কন্টেন্ট করতে করতে ব্লগারদের হয়ে যারা ভিডিও করে তাদের এগেনস্টে চলে যায়। তাহলে একে অপরের তখন অ্যান্টি হয়ে যায়। এইভাবে যখন ব্লগারদের সঙ্গে কন্টেন্ট করে তারপর যারা আবার ব্লগারদের নিয়ে কন্টেন্ট করে তাদের করে। কারণ এখানে তো ভিডিও একটা করে কেউ করে না, বেশিরভাগ ক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে পর্যন্ত ভিডিও করে। তাহলে তো এরকমভাবেই চলতে হবে। খুব কম লোক আছে যারা শুধু ব্লগারদের নিয়ে ভিডিও করে, খুব কম লোক আছে, নেই তা নয়, আছে। এখন ব্যাপারটা হচ্ছে সেই একই জায়গায় পড়ে আছে মানুষজন। কালকের লাইভ, যেই লাইভটা নিয়ে এই পক্ষের ওই পক্ষের লোকেরা নানা রকম মতামত দিচ্ছে, তার মানে কালকের যে লাইভটা হয়েছে সেই লাইভটা অ্যাকচুয়ালি আমাদেরকে কন্টেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে একটা লাইভ হয়েছে, তারপর সেটা একটা আমরা কন্টেন্ট পেয়েছি। আর সেই কন্টেন্টের থেকে কেউ বিপক্ষে কেউ পক্ষে, কেউ এটার ঠিক হয়েছে বলছে, কেউ বেঠিক হয়েছে বলছে, যে যার মতো করে মত দিচ্ছে। দেখো, এ পক্ষের লোক যারা আমরা এদিকে আছি, যারা টিনুর হয়ে ভিডিও করি, তারা যেহেতু আমাদের কোনো একজন সহ ক্রিয়েটারকে সাপোর্ট করে মানে ম্যাডাম তাকে উঠতে দিয়েছে তার লাইভে, তার জন্য আমরা সেই জায়গাটাতে পজিটিভ ভাইবটা পেয়েছি যে না, উনি তো কিছু হোক না হোক বিপক্ষের লোককে, মানে এইদিকে যারা কন্টেন্ট করে তাদের কোনো একজনকে উঠতে দিয়েছে, কথা বলতে দিয়েছে। এটা অনেক বড় পাওনা। কারণ আমরা জানি যে আমরা এখানে লাইভ করতে এসেছি মানে সেটা পাবলিক, আর সেই পাবলিক লাইফে সবার কথা বলার রাইটস আছে, ভালো মন্দ যাই হোক সে বলতে পারে। কিন্তু এই যে প্রেশার ভিউয়ার্সদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে প্রেশারটা থাকে স্ট্রিম লাইভে, তার জন্যই কিন্তু কেউ উঠতে যায় না বা কথা বলতে যায় না। তার কারণ ওই অপোনেন্ট পার্টির লোকেরা এসে তাদেরকে অ্যাটাক করে, যেটা আমি সম্পূর্ণ বিরোধিতা করি। ভাই, তোমরা কাউকে নিয়ে কন্টেন্ট করছো বা কারোর কন্টেন্ট দেখছো, করতেই পারো, এবং সেখানে তোমরা বিপক্ষের মতামত ভিডিওর মাধ্যমে জানাতেই পারো। কিন্তু লাইভে যদি তুমি স্পেস না দাও তাহলে কি করে হবে? আচ্ছা, আজকের একটা কিমার লাইভ দেখছিলাম যেখানে বলছিল যে সঞ্জয় কি করে ম্যাডামের লাইভে উঠলো যখন ম্যাডামকে কিছু বাজে কথা বলেছে তারপরে। আরে ভাই, কিমা আমার লাইভে এসেছে 2 থেকে 3 বার, কিন্তু তার আগে তো সে আমাকে কন্টেন্ট করেছে একবার দুবার হলেও, এবং আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। তাহলে ও কি করে আমার লাইভে এলো? আর সেখানে গিয়ে কি আমি তাকে ওয়েলকাম করিনি? আসার জন্য কি ওকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি? তাহলে এটা কথা নয়। নিজের বক্তব্য রাখার জন্য অনেক সময় অনেকে যেতে পারে। আমি তাকে কন্টেন্ট করেছি বলে তার লাইভে আমি কোনোদিন যেতে পারবো না, এটা আবার কোন কথা? এটা কোনো কথা হলো নাকি? ভাই, যে শত্রুপক্ষকে বিট করবার জন্য তার বাড়িতে আসলেও তাকে ওয়েলকাম করে তারপর আবার তার কথা দিয়ে তার বিট করতে পারে, সেই তো লাজবাব। ভাই, আমার বাড়িতে তুই আর আসবি না, আমার মুখ আর দেখবি না, হয়ে গেল তো, হয়ে গেল। সব থেকে ইজি প্রসেস, তোকে ব্লক করে দিলাম, তোকে হাইড করে দিলাম, সব থেকে ইজি প্রসেস।
আমার হাইড করে দিলাম, তোকে আর দেখতে পেলাম না, ব্যাস হয়ে গেল। তোকে ব্লক করে দিলাম, তুই আর এসে বলতে পারলি না, হয়ে গেল। কেন ভাই? তোমরা এখানে নেগেটিভ কন্টেন্ট করবে, পজিটিভ কন্টেন্ট করবে, সেখানে তোমাকে কেউ নেগেটিভলি দেখবে, কেউ পজিটিভলি দেখবে, বাজে কথা বলবে, ভালো কথা বলবে। এটা তো সোশ্যাল মিডিয়ার সিস্টেম। তো ভাই এত তাতে আউটবাস্ট করার কি আছে? মানে কি এমন প্রবলেম হয়ে গেছে? এর আগেও হয়েছিল, যখন লাইভে উঠেছিল সেই সময়ও সেই একই জিনিস হলো। ম্যাডাম কিন্তু বলেছিল সবাই সবার নাম ধরে ডাকুন। কন্ট্রোভার্সি করছেন তো কি হয়েছে, বাজে নাম দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা প্রথম চেষ্টাও করেছিলাম, কিন্তু দেখলাম না, কিছু লোক সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং তারপরেই এই কেসের ভয়টা আছে, অরিজিনাল নাম নিলে কেসের ভয়টা আছে, তাই জন্য কেউ আর অরিজিনাল নামটা নিল না, প্রতিপক্ষকে ওই নিকনেম নিয়েই ডাকতে শুরু করেছে, সে যে যেরম পেরেছে। তাহলে নামটা আর হলো না। আচ্ছা, এইবার চেষ্টা করা হচ্ছে যে কন্ট্রোভার্সি করো না, এটা কিন্তু কেউ বলছে না। সবাই বলছে যে কন্ট্রোভার্সি তো করবে, এটা তোমাদের কাজ, এটা তোমাদের প্রফেশন, করবেই। কিন্তু কন্ট্রোভার্সিটা এমন জায়গায় চলে না যায় যেখানে সেটা লাগাম ছাড়া হয়ে যায়, আর তারপরে সেটা নিয়ে কেস কামারি, থানা, পুলিশ, এটা সেটা হয়, তাহলে তো আলটিমেটলি কন্ট্রোভার্সি জোন বাঁচবে না। এটা কি কেউ বুঝতে পারছো না? বাঁচছো না। কারণ এই রকম যদি এই তরফের লোকজন কেস করে, আবার ওই তরফের লোকজন কেস করবে, আবার ওই তরফের লোকজন কেস করবে, এটা তো খুব স্বাভাবিক হয়ে যাবে তখন, যে ভাই তুমি আমাকে বলছো, আমি তোমাকে বলছি, আবার আবার সেই জিনিস নিয়ে আমি কেস করব। এইবারে বলতে পারো যে তাহলে কি কেস করবে না? অবশ্যই করবে। যদি তোমাকে কন্টিনিউ তুমি কাউকে বলে গেছো আর তার জন্য সে তোমার এগেনস্টে কেস করে, তাহলে তোমাকেও যারা বলে গেছে তুমি অবশ্যই কেস করতে পারো। কিন্তু এতে কি হবে? ধরো ধরো যেই ব্লগারকে কেউ বলে গেছে, তার নামে কেস হয়েছে। এবার সেই ব্লগারকে বলেছিল বলে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল, তারা আবার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে, বলার পর তাহলে তাদের কাছে মানে সেই নোংরা কথাগুলোর জন্য সে ডাউনলোড করে রেখেছে যে এই ভিডিওতে বলেছে, এইবার এ কেস করলো, এদেরকে ডাকা হলো। আবার ওদেরকে যারা বলেছে তাদেরকে ওরা আবার ডাকলো, ওরা কেস করলো। তো ভাইস ভার্সা, ওদিক থেকে কেস হবে এরা করবে, এদিক থেকে কেস হবে ওরা করবে, এই রকমই চলতে থাকবে। তাহলে কন্ট্রোভার্সি কখন করবে? এবং তার এফেক্ট যে চ্যানেলে পড়ছে সেটা তো সবাই বুঝতে পারছে। কারণ যখনই মানুষ অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যাবে, এই কেস কামারি, তার জন্য তো একটা সিস্টেম আছে, ওই পেন ড্রাইভে তোলা, সেগুলো পৌঁছানো, সেগুলোকে সব কিছু ডাউনলোড করা, সমস্ত রেডি করা, তারপর পয়সা কড়ি তো আছেই। তো সমস্ত করে জমা দিতে গেলে যেখানে আমি ইনকাম করতে এসেছিলাম সেই জায়গায় তো ভিডিওটা আমি দিতে পারবো না। আর ভিডিও যদি আমি দিতে না পারি, আমার ইনকাম কমে যাবে। আর ইনকাম কমে গেলে ব্যাপারটা কি হলো? মানে আমি ইনকাম করলাম একটা লামসাম অ্যামাউন্ট বলে, তারপরে সেই ইনকামের টাকা দিয়ে আমি কেস করতে গেলাম, ভালো কেস করতে গিয়ে আমার আবার 4 দিন ভিডিও হলো না, মানে ইনকাম হলো না, মানে আখেরে আমার ডবল ক্ষতি হলো। তাহলে ভাই আমি এরকম কন্ট্রোভার্সি করে কি করব? আমি কন্ট্রোভার্সি কেন করতে এসেছি? ইনকাম করবার জন্য। এটা তো সবাই মানছো নাকি না মানছো না। ভালোবেসে কন্ট্রোভার্সি করছো কি খারাপ বেশে কন্ট্রোভার্সি করছো ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে তুমি ইনকাম করবার জন্য কন্ট্রোভার্সি করতে এসেছো। এটা যারা মনিটাইজ অন করে চ্যানেলে রেগুলার ভিডিও দেয় তাদের জন্য প্রযোজ্য। 2-1জন স্পেশাল আছে যারা রেগুলার দেয় না, যারা মনিটাইজ ওই হয়নি হয়তো করতে এসেছে, তাদের কথা বলছি না। কিন্তু যারা এখানে রেগুলার ভিডিওতে ভিডিও দেয়, রেগুলার তার চ্যানেলটাকে আপডেট রাখে, তার মানে কি ইনকাম করতে এসেছে। তাহলে ইনকাম করতে এলাম, খুব রাফলি আমি ভিডিও করলাম, আমার চ্যানেলে হাজার হাজার লাখ লাখ ভিউজ হলো, তারপরে দেখা গেল আমি যাদের এগেনস্টে ভিডিও করেছিলাম তারা আমার নামে কেস ঠুকে দিল, তার জন্য আমাকে লড়তে হলো, সেইখানে আমার টাকা ব্যয় হলো, কারণ আমাকে লয়ের লোক ধরতে হবে, ব্যয় হবে। আচ্ছা, এইবার আমাকে নিয়ে যারা রং কন্ট্রোভার্সি করেছে তাদের এগেনস্টে আমি কেস ফাইল করলাম, আমার আবার টাকা খরচা হলো এবং সময় অপচয় হলো এবং আমাকে হ্যারাস হতে হলো, আমাকে অনেক কিছু জোগাড় করতে হলো, ভালো কথা। এবং এগুলো করতে গিয়ে আমার কিন্তু টাইম শিডিউল মেনটেন করে ভিডিও করা হচ্ছে না, কারণ ভিডিও করতে গেলে ভিডিও দেখতে হবে, তারপরে বসে করতে হবে, সেই টাইমটা আমি পাচ্ছি না। তাহলে আমার কতগুলো লস হলো। আমি ওদের ব্যাপারগুলো নিয়ে চললাম, আবার এদেরকে দিলাম, তার মানে এদের ব্যাপারগুলো নিয়ে চললাম, দুটো জায়গায় টাকা খরচা হলো, আবার আমি ইনকামও করতে পারলাম না, এটাও খরচা হলো, মানে টাকা ইনকাম হলো না। তাহলে আমার জমানো টাকা খরচা করে আমি শুধু এই কেস কামারেই যদি করবো, তাহলে আমি কি করতে এসেছিলাম? আমি আমার ফ্যামিলির থেকে এক্সট্রা সময় বাঁচিয়ে সেই সময়টা নিয়ে ভিডিও করতে এসেছি, যাতে আমার এক্সেস কিছু টাকা ইনকাম হয়, যেটা দিয়ে আমি আমার ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারি, সে যে জায়গায় হোক। তো কিছুই তো হচ্ছে না, উল্টা টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। তো লাভ কি আছে?
প্র্যাকটিক্যাল হও মানুষজন। হ্যাঁ, রিভেঞ্জ নেওয়া ভালো, বা ফোঁস করতেও হবে। দিনের শেষে যদি তুমি সবসময় চুপ করে থাকো, যদি তুমি ফোঁস না করো, লোকে তোমাকে মানে পায়ে মারিয়ে চলে যাবে। অবশ্যই ফোঁস করা উচিত, কিন্তু আপ টু আ লিমিট। সেখানে গিয়ে যদি রিভেঞ্জটা সেই জায়গায় যায় যাতে আমার ক্ষতি হয়, তাহলে লাভটা কি? বন্দুক চালানো নিশ্চয়ই দেখেছো অনেকেই। তো বন্দুক চালালে কি হয় জানো, যখন তুমি গুলিটা বাইরে বের করবে তখন কিন্তু তোমাকে বন্দুকটা পিছনের দিকে ধাক্কা মারবে। মানে সব ক্রিয়ার একটা প্রতিক্রিয়া রয়েছে। তুমি একটা গুলি ছুড়বে, তোমার বুকের দিকে বন্দুকটা এগিয়ে আসবে, মানে তোমার লাগতে পারে। তো প্রতিটা গুলি ছুড়বে, তারপরে তোমার কিন্তু তার সাইড এফেক্ট প্রতিক্রিয়া আছে। তাহলে সেটা ভুলে গেলে হবে না। শুধু রিভেঞ্জ নিয়ে লাভ নেই। এবার অনেকেই বলতে পারে, ভাই ওর প্রতিও প্রচুর অন্যায় হয়েছে, ওর উপরও প্রচুর মানে রিভেঞ্জ নেওয়া হয়েছে। একদম ঠিক, একদম ঠিক, এটা আমি মানি। রিভেঞ্জ নেওয়া হয়েছে, তার জন্য অনেক কিছু ক্ষতি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এরপর যদি প্রসেসিং চলে তাহলে তো আবার হবে। এবার যে কিছু লোকের দাবি হচ্ছে যে ভাই তুমি ওদের জন্য প্রসেসিং করছো কেস কামারি, ওদের জন্য প্রসেসিং করছো কেস কামারি, তাহলে কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকে কেন ছেড়ে দিচ্ছ? সেও তো তোমাকে অনেক নোংরা নোংরা কথা বলেছে, খুব বাজে বাজে অ্যালিগেশন দিয়েছে, তাহলে তার বেলা কেন ছেড়ে দিচ্ছ? এই প্রশ্নটা উঠবে। কারণ কোনো পার্টিকুলার একজন তো বলেনি, বহু লোকজন বলেছে। তাহলে সবার নামে কি কেস করা সম্ভব? সম্ভব নয়। তো সবার নামে কেস করা কিন্তু সম্ভব নয়। আর সবার নামে কেস করতে গেলে কিন্তু পয়সাও লাগে, এটা বুঝতে হবে। তাহলে আমি যদি 4 জনের সঙ্গে কেস করি, তাহলে 4 জনের জন্য আমার পয়সা খরচা করতে হবে, এটা। এবার এই কথার পরিপ্রেক্ষিতে সেই বড় চ্যানেল এসে যায়। সেই বড় চ্যানেলকে নিয়ে ভিডিও প্রচুর লোক করেছিল সেই সময়, প্রচুর লোক। কিন্তু তারপরে কি হয়েছে, সেই বড় চ্যানেল কোনো একজনের উপরেই এই লেভেলটা করে রেখেছে, আর কিন্তু কারোর উপর করেনি। তাদের সবাইকে ভুলে গেছে। কেন? তাহলে তো সবার নামে করা উচিত ছিল। হয়েছে কি? হয়নি। তাহলে কোনো পার্টিকুলার একজনকে নিয়েই তারা করেছে। কেন করেছে, কিসের জন্য করেছে, সেটা তাদের ম্যাটার, আমি সেটা ঢুকতেও চাই না। কিন্তু কোনো একজনকে করেছে, বাদ বাকিকে ছেড়ে দিয়েছে। তো এক্ষেত্রেও 10 জনের মধ্যে হয়তো 4 জনকে করবে, আর 6 জনকে ছেড়ে দেবে, কারণ 10 জনকে করা সম্ভব নয়। ঠিক আছে? তাই এই যে জিনিসটা হচ্ছে, এই দিক তরফ থেকে একটা, ওদিক থেকে তরফ থেকে একটা, এদিক থেকে একটা, এটা না আমি ঠিক মানে আমি সায় দিতে পারি না। কারণ এতে কি হবে, ওই সমানে কেস কামারি এটা সেটার মধ্যে ঢুকে যাবে। তাই এটা না একটা গোলক ধাঁধা। প্রথম কথা হচ্ছে কন্ট্রোভার্সি জোনটাই একটা গোলক ধাঁধা। একবার ঢুকে গেলে তুমি সেখান থেকে বেরোতে পারবে না। সে তুমি অ্যাজ আ ভিউয়ার্স হও, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার হও, খুব একটা বাজে নেশা বলতে পারো, খুব বাজে নেশা। একবার যদি তুমি কন্ট্রোভার্সি চ্যানেলে ঢুকে যাও, দেখতে শুরু করো, তাহলে একটার পর একটা দেখতে দেখতে তোমাকে ওই কন্ট্রোভার্সি জোন টেনে নিয়ে যাবে। তেমনি কন্ট্রোভার্সি জোনে যারা কাজ করে তাদেরও তাই। এই কন্ট্রোভার্সি জোন থেকে চট করে সে বেরোতে পারবে না, বেরোনোটা খুব ডিফিকাল্ট। কারণ একটা নেগেটিভ ভাইবস আসে সব জায়গা থেকে, মানে কন্ট্রোভার্সি জোনে সব জায়গায় যতই তুমি পজিটিভ নিয়ে কথা বলো তবু আসে। কারণ দিনের শেষে ঝগড়াঝাঁটি, অশান্তি, সিন ক্রিয়েট, বাজে কথা বলা, এগুলোর কখনো কোনো জিনিসটার মধ্যেই পজিটিভিটি নেই। সমস্ত জিনিসগুলোর মধ্যেই নেগেটিভিটি আছে। তাই তোমাকে নেগেটিভিটি গ্রাস করবেই, এটা বাস্তব। ঠিক আছে? আমি যে বলছি আমার মধ্যেও করবে। তাহলে আমি পজিটিভ থাকবো কি করে? অন্য জিনিস দিয়ে আমাকে নিজেকে পজিটিভ রাখতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা মানে খুব ডিফিকাল্ট নিজেকে পজিটিভ ভাইবসের মধ্যে রাখা। কারণ ঝগড়ার মধ্যে থাকলে তোমাকে 2-4টে কথা বললে তুমি কোনো না কোনো সময় আউটবাস্ট করে ফেলবে। নিজেকে কুল রেখে তুমি আউটবাস্ট করবে না, এটা খুব মুশকিল। যেমন দেখো, বাড়িতে এরকম হয় না, বাড়িতে আমার সঙ্গে তো প্রচুর হয়। আমার হাজব্যান্ড ভীষণই শান্ত টাইপের, কিন্তু কুটকামড় খায়। ঠিক আছে? 2-4টে টুক করে তোমাকে ছেড়ে দিল, এবার আমি গিয়ে আউটবাস্ট করে ফেললাম। তার মানে আমি রিয়্যাক্ট করে ফেললাম, ইমোশনাল হয়ে গিয়ে রিয়্যাক্ট করলাম, কুললি হ্যান্ডেল করলাম না। কেন? কারণ ওর কথাটা আমার লাগছে, কোথাও একটা লাগছে তার জন্য। তো সেই জন্য ওই জায়গা থেকে একটা আমার ঝগড়ার অশান্তি শুরু হয়ে গেল। তো ইউটিউবে কন্ট্রোভার্সি জোনটার মধ্যেও কিন্তু এরকম, তোমাকে কেউ পিন করবে, তোমার লাগবে, তুমি ব্যথা পাবে, তুমি আবার আউটবাস্ট করবে, এরকম। যে নিজের স্পিরিটটা ধরে রাখতে পারে, যে আউটবাস্ট সেই লেভেলে করে না, নিজেকে একেবারে শক্ত করে রেখে সব জিনিসটা ইগনোর করে কাজ করতে পারে, সেই কিন্তু অ্যাচিভ করে অ্যাকচুয়ালি। তো অ্যাচিভ করতে হবে, মানে আমি শুধু ভাবি ওই টিনার মতো একটা ছোট্ট মেয়ে কী লেভেলের পাওয়ার তার অ্যাচিভ করার, মানে কী লেভেলের ইগনোর পাওয়ার। কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি হচ্ছে, দিন দিন র্যান্ডমলি বলে যাচ্ছে, কোনো আউটবাস্ট নেই। আচ্ছা, সেই জায়গায় কিন্তু বেচু অনেকবার আউটবাস্ট করে,
ধরে রাখতে পারে না বলে, ইগনোর পাওয়ারটা কম তুলনামূলক, ঠিক আছে। তো যাই হোক, যেটাই বলছি, তো সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ ভাইবস আসে। তাই আমার মনে হয় এইভাবে করে কোনো লাভ হয় না, এরমভাবে করে লাভ নেই। আর আরেকটা কথা, যে আমাকে কেউ নোংরাভাবে অ্যাটাক করলেই আমাকেও যে নোংরাভাবে অ্যাটাক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাকে ব্যাপারটা সাইড কেটে আমার মতো করে বলতে হবে, আমাকে আমার মতো করে বলতে হবে। আমার অরিজিনালিটি নষ্ট হয়ে গেলে কিন্তু খুব মুশকিল, মানুষের অরিজিনালিটি রাখতে হবে। আর আজকে দেখি সবাই একটাই কথা বারবার করে বলছে, আমি কোনো দলে নেই, আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না, আমি স্বতন্ত্র, আমি স্বতন্ত্রভাবে কাজ করছি, এটা বলছে বহুবার, বহু লোক বলছে, মানে ওই দিকের লোকেরা এই কথাটা বলছে। কেন বলছে? কেন বলছে? তাহলে কি তারা কোনো না কোনোভাবে কানেকশানে জড়িয়ে পড়ে একটা গ্রুপিজমের মধ্যে ঢুকে পড়েছিল, যার জন্য বারবার করে তাকে বলতে হচ্ছে কথাটা? কেন বলতে হচ্ছে? তাদের যারা ভিউয়ার্স আছে তারা তো তাদেরকে চেনে, তাহলে কাদের উদ্দেশ্যে এই কথাটা বলা হচ্ছে যে আমি কোনো দলে নেই, আমি কোনো দলে নেই, আমি কোনো দলে নেই? আরে ভাই, দল তো এইভাবে হয় না। দল হয় এই দিকের লোকেরা, ওই দিকের লোকেরা, এইভাবে হয়ে যাচ্ছে। দল মানে কি সবাই এক দলে আলোচনা করে সমস্ত কিছু করছে এরকম ব্যাপার? কিন্তু একটা কানেকশান থেকেই যাচ্ছে, তাই দল হচ্ছে। তো স্বতন্ত্র ক্রিয়েটার কে সেটা কিন্তু ভিউয়ার্সরা বোঝে। ভিউয়ার্সরা কিন্তু একেবারে মূর্খ নয়, যেদিকেরই হোক, তারা কিন্তু বোঝে যে কারা দলে চলছে, কারা স্বতন্ত্র ক্রিয়েটার, কারা নিজের মতো করে কথা বলছে। তো কোথাও না কোথাও নিজেরা নিজেদের মধ্যে ঢুকে পড়ে, তাই জন্য তাদের নিজেদের মনে হচ্ছে যে কই আমি দলে ঢুকে যাচ্ছি না, তো তাহলে আমি এই একই জায়গায় গিয়ে কথা বলছি না, তাহলে তো আমাকে কিছুটা দলে ঢুকে গেলে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়, আমি তো অ্যাডজাস্ট করবো না নিজের চ্যানেলের জন্য। তখন তারা এই কথাটা বলছে যে আমি কিন্তু দলে নয়, আমি কিন্তু দলে নয়, আমি কিন্তু স্বতন্ত্র। ভাই, এখানে সবাই স্বতন্ত্র, যারা কাজ করতে এসেছে সবাই স্বতন্ত্র। এখানে একটা কমিউনিটি বলে জিনিস আছে, কিন্তু এখানে সবাই স্বতন্ত্র। আর স্বতন্ত্রতা যদি কারোর নষ্ট হয়ে যায়, তার চ্যানেল কিন্তু ফল ডাউন করবে। স্বতন্ত্র জিনিসটা তোমাকে রাখতে হবে। তোমার নিজস্বতার যদি কিচ্ছু না থাকে, তুমি ক্রিয়েটিভিটি কী দেখাবে? সবাই যা বলে তুমিও যদি সেই পালে চলে একই কথা বলো, তাহলে কী লাভ আছে? লাভ নেই। তাহলে যারা মাথার শ্রেণী তারা মাথায় থাকবে, যারা তারপরে নিচে তারা নিচে থাকবে। তো যাই হোক, নিচে থাকলে তো হবে না। আমি ছোট্ট ক্রিয়েটার হতে পারি, বাট আমি আমার রাজ্যের মালিক, আমি আমার চ্যানেলের সেরা, ঠিক আছে? তো এটা সেইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, এইবার একটা কথা বারবার উঠে আসে, সেটা হচ্ছে যে বেচু কেন বলা হয় আমাদের মিত্তিরকে, যে বেচু কেন বলা হয়, যেখানে আমরা সবাই বেচি। আরে ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই ব্লগারদের কন্টেন্ট বেচা, এটা তো কাউকে শেখানোর দরকার নেই। তাহলে সেই অর্থে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলা হয়, তাহলে আপামোর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা কিনা ব্লগারদের কন্টেন্ট তুলে নিয়ে সেটা নিয়ে কথা বলছে, তারা ইচ অ্যান্ড এভরি পার্সন বেচু। তাহলে পার্টিকুলার একজনকে কেন বেচু বলা হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাজই হচ্ছে ব্লগারদের কন্টেন্ট থেকে কথা নিয়ে ইলাবোরেট করে সেটা প্রেজেন্ট করা, এবং এইটা আমরা সবাই বেচুরাম। এই জায়গা থেকে আমরা সবাই মানে বেচার কাজই করতে এসেছি, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা বলছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমরা এইভাবেই বেচবো। আর যারা ব্লগার, তারা নিজস্বতা বেচে, নিজের ক্রিয়েটিভিটি বেচে, নিজেদের জিনিস, নিজেদের লাইফস্টাইল বেচে। সেইখানে বেচু কি করেছে, টিনার যে এই ব্যাপারটা সেইটা সমানে পাবলিক করেছে, এবং যেই জিনিসটা নিজেদের মধ্যে শর্ট আউট করে ওই সালিশি সভা থেকে বেরিয়ে তারপরে আইনি প্রসেসে, প্রশাসনের প্রসেসে ঝামেলাটা মেটানো যেত, সেই ঝামেলাটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে সবাইকে সুযোগ করে দিয়েছে বেচার। এবং সবথেকে বড় কথা, ডে বাই ডে নিজে বউয়ের সম্বন্ধে কথা বলে 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 বেঁচে গেছে, তাই তাকে বেচু বলা হয়। আর কিছু কারণে তাকে বেচু বলা হয় না। নাম দেওয়ার পিছনে তো একটা কারণ থাকে, যে কোনো কারণ তো আছে যে এই জন্য একে বেচু বলা হয়। তো এইটা ব্যাপার। তো আমাদের সঙ্গে তো বেচুরাম মিত্রের তুলনা করলে হবে না। আমরা তো মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট যবে থেকে করছি চ্যানেলে, তবে থেকে আমরা সবাই বেচুরামই। তো আমার আর যারা পজিটিভ করছে বেচুকে নিয়ে, তার মধ্যে ডিফারেন্স কিছু নেই। সেও বেচুরাম, আমিও বেচুরাম, সেই দিক দিয়ে দেখতে গেলে, কারণ আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু এখানে পার্টিকুলারলি একজনকে নাম দেওয়া হয়েছে এই কারণে, সে একজন ব্লগার যে কিনা বইয়ের জিনিসপত্র মার্কেটে ছড়িয়েছে, বইয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যানা ত্যানা প্রতিদিন ডে বাই ডে কথাবার্তা সেগুলো বের করেছে। সেই জন্য তাকে বলা হয়েছে, যে জিনিসটা সে অনেক মানে কুললি হ্যান্ডেল করতে পারতো, সেটা সে করেনি, সেই জন্য বলা হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে না। এমনি এমনি কি তাহলে তোমরাও সবাই বেচুরাম তবু ওকে বেচু বলছো, এই জন্য বলা হয়েছে, এই জন্য বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে
ভালোবাসা বড় অসহায়। ভালোবাসা, প্রথম কথা হচ্ছে যে কেন আমাকে টিনুর কাছের দিদি বলা হচ্ছে আমি জানি না, কারণ আমি অনেকবার কথাটা বলেছি যে টিনুর সঙ্গে আমি কোনো পার্সোনাল যোগাযোগ করি না। তার পিছনে রিজন আছে, তার কারণ আমি জানি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের সঙ্গে যদি যোগাযোগ করে তাহলে সেক্ষেত্রে সেই ব্লগারের কথা শুনে কখনো কখনো তার মাইন্ডের মধ্যে সেটাকে সে রাখতে পারে এবং সেক্ষেত্রে তার নিরপেক্ষতা বজায় থাকবে না, এবং সেক্ষেত্রে হয়তো তার কথায় সে চালিত বা বায়াস হয়ে যেতে পারে ইমোশনালি। ধরো আমাকে যদি কেউ মনের দুঃখের কথা জানায়, সেই জিনিসটা আমার মধ্যে যদি স্পটে ঢুকে যায় এবং তারপর আমি যদি কোনো কথা বলি, তাহলে সেই জায়গায় হয়তো তার রেখে ঢেকে কাজ করব। তো সেই জন্য আমি যোগাযোগ করি না। চাইলে যে করতে পারতাম না তা নয়, কারণ টিনুর মধ্যে এই স্বভাবটা নেই যে মানে লোককে ওইভাবে কথা বলবে না এমন নয়, কিন্তু আমি চেষ্টা করিনি, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ভালোবাসা না ভিডিও করে দেখানো যায় না। যারা বলে না যে ভালোবাসা না, আমি ভিডিও করেছি বস, তার কন্টেন্ট নিয়ে আমি কাজ করে ভিডিও করেছি আমার চ্যানেলের স্বার্থে, আমার ইনকামের স্বার্থে। কোথায় ভালোবাসা ভাই? আরে ভালোবাসা কি চ্যানেলে ভিডিও করে ভালোবাসা বোঝানো যায়? আমি যদি সত্যি টিনাকে ভালোবাসতাম তাহলে মানে ওই ভালোবাসাটা যেটা পিওর ভালোবাসা, আমি কেন চ্যানেলে এসে কিছু বলবো? আমার ভালোবাসাটা দেখানোর জন্যে আমার তার সঙ্গে যোগাযোগ করি বা তাকে এমনি কমেন্ট করি বা যাই করি সেই রকমভাবে। তো ভালোবাসা এখানে অনলি ভিউয়ার্সরা রাখে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি চেঁচিয়েও বলে যে আমি একে ভালোবাসি, এর প্রতি আমার ভালোবাসা আছে, আমি বিশ্বাস করি না। কোনো ভালোবাসা কোনো ক্রিয়েটারের, কোনো ব্লগারের প্রতি নেই। সফট কর্নার থাকতে পারে, সফট কর্নার। একটা জিনিস নিয়ে কাজ করতে করতে কথা আদান প্রদান হতে হতে হয়তো সফট কর্নার তৈরি হতে, মানে ভালোবাসলে কেউ এসে এরকম করে না। এইখানে ভালোবাসা, জেনুইনিটি, পিওর সব জিনিসটা শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য আর কি হয়, আর কি ভিউয়ার্সরা আর কি সেটা বলতে পারে, দাবি রাখতে পারে, তাদেরটা পিওর, ঠিক আছে, আমাদেরটা না। কারণ হচ্ছে মানে কি বলবো, এরা ইমোশনালি দেখতে দেখতে সেন্টিমেন্ট রেখে ফেলে, সেখানে গিয়ে ইমোশনাল হয়ে পড়ে, তার দুঃখে দুঃখী হয়ে পড়ে, তার আনন্দে আনন্দিত হয়ে পড়ে, অ্যাপ্রিসিয়েট করে, তো তারা তার সঙ্গে জড়িয়ে পড়ে, লিঙ্কড হয়ে যায়। তাই সেই ভালোবাসাটা একান্তই দাবিদার শুধুমাত্র ভিউয়ার্সরা, যারা বলতে পারে এই কথাটা। যেখানে পয়সা ইনকাম করতে এসেছো বস, সেই জায়গায় যেখানে কন্টেন্ট করছো ডে বাই ডে, সেখানে ভালোবাসা না ড্যাশ, শুধু ড্যাশের ড্যাশ, ভালোবাসা নয়। তোমরা ভুল করছো। তোমাদের কাছে না ভালোবাসার জায়গাটা অন্য, ভালো লাগা হতে পারে, কারোর প্রতি কারোর ভালো লাগা, সফট কর্নার, ফিলিংস থাকতে পারে, কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা অনেক পিওর, অনেক বড় জিনিস। যারা এখনও দাবি করছে আমি ওকে ভালোবাসি, আমি হলপ করে বলতে পারি সেই ভালোবাসায় খাদ আছে, ওটা ভালোবাসা নয়, ওটা রিয়েল জিনিস নয়, ঠিক আছে। তো যাই হোক, এইবার অনেকে বলতে পারে তুমি না অনেক সময় কেঁদে ফেলেছো, তাহলে তোমার সেটা শো অফ ছিল। আচ্ছা, তুমি না অনেক সময় হাউমাউ করেছো কারোর জন্য, তাহলে তুমি সেটা শো অফ করেছো, অনেকে বলতে পারে কথাটা। ব্যাপারটা হচ্ছে আমি আমার কথাটাই বলতে এসেছি এখানে, সেটা হচ্ছে আমি গল্পের বই পড়তে পড়তে কেঁদে ফেলি, আমি সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলি, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, হাউমাউ করে কাঁদতে শুরু করি। এরকম অনেক দিন এরম হয়েছে, আমার বাড়ির লোকেরা ভীষণই এম্বারেস হয়ে যায় যে কী হলো রে ভাই, আমি গল্পের বই পড়তে পড়তে কেঁদে ফেলি, মানে বুঝতে পারছো। আমি ভিডিও দেখতে দেখতে কেঁদে ফেলি, মানে অনেক ভিডিও দেখে ফেলেছি, সেন্সিটিভ কিছু জিনিস দেখে কষ্ট পেয়ে কেঁদে ফেলি, দুঃখের জিনিস দেখে। তাহলে আমার কি তাদের সবার প্রতি ভালোবাসা? তখন আমি নিজেকে সেখানে প্লেসমেন্ট করে ফেলি, মনটা আমার ওখানে প্লেসমেন্ট হয়ে যায়, আর সেখান থেকে আমার একটা সফট যে জায়গাটা সেটা হঠাৎ করে আউটবাস্ট করে ফেলে। তাই ওই বাংলাদেশি ব্যাপারগুলো যখন চলছিল, যখন ওরকম ঝামেলা চলছিল, তখন আমি হাউমাউ করে কেঁদে ফেলেছি। কোনো একজনকে কি আমি চিনি ওদের কাউকে চিনি না। আমি তাহলে কেন কেঁদে ফেলেছিলাম? আমি আমার বাড়ির ফ্যামিলির লোকেরা বাংলাদেশি ছিল এবং একটা সময় তারা ওখানে অত্যাচারিত হয়েছিল, সেইগুলো মনে পড়েছে, সেই ফিলিংসটা থেকে আমি কেঁদে ফেলেছি। বই দেখে বইয়ের জায়গায় আমি নিজেকে বসিয়েছি যে এরকম যদি আমার সাথে হতো, তাহলে সেই জায়গা থেকে কেঁদে ফেলেছি। বই পড়তে পড়তে আমি সেই জায়গায় নিজেকে
ভেবেছি যে আমি এটা হলে কি হতো, সেই জায়গা থেকে কেঁদে ফেলেছি। ভিডিও দেখেও আমার সেই ফিলিংস জাগে, আহারে কি কষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে কেঁদে ফেলেছি। এটা ভালোবাসা না। তো যাই হোক, আমি বোঝাতে পারছি না হয়তো, তোমরা ভালোবাসা, ভালো লাগা, ইনফ্যাচুয়েশান, তারপরে হচ্ছে ফিলিংস, সফট কর্নার সব কিছু গুলিয়ে ফেলো, তাই জন্য এরকম হয়। আমি অনেক প্র্যাকটিক্যাল কথা বলি, হ্যাঁ আমি ইমোশনাল, কিন্তু কথাবার্তা আমি প্র্যাকটিক্যালি বলি। তো সেই জায়গায় অনেকেই আমাকে সহ্য করতে পারে না, তাদের মনে হয় কেন আমি এরকম কথা বলছি, তাহলে কি আমি শো অফ করেছি? সে তোমাদের মনে হতে পারে, তো সবার তো আর আমার মতো করে মনে হওয়া সম্ভব নয়, তাহলে সেটা তার মনে হতে পারে, সেটা নিয়ে আমার কথা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওটা ভালোবাসা নয়, ভালোবাসা অনেক বড় জায়গা, বড় জায়গা। তো এখানে টিনাকে তাহলে আমি ভালোবাসি না? টিনার প্রতি আমার কিসের ভালোবাসা? তাকে যাকে চিনি না, জানি না, তার প্রতি আমার কিসের ভালোবাসা? আমার একটা সফট কর্নার আছে, একটা মেয়ে যে তার বাচ্চার জন্য লড়ছে, তার মাতৃত্বের জন্য লড়ছে, যে নিজের পায়ে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য লড়ছে, যে নিজে ইনকাম করে সারভাইভ করার চেষ্টা করছে, সেখান থেকে অ্যাজ আ মেয়ে আমার একটা ফিলিংস গ্রো করে, আর সেই জায়গা থেকে তার প্রতি আমার একটা সফট কর্নার আছে। সেটা ভালোবাসার নাম দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল আমি করতে চাই না, নো সরি। তো যাই হোক, আমার কোনো ভালোবাসা কোনো কন্টেন্টের উপর নেই, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই ভালোবাসা ভালোবাসা করছো, আর আমাকে খুব টিনার কাছের লোক ভাবতে শুরু করেছো, কেন জানি না, যে টিনার খুব কাছের লোক। আরে কন্টেন্ট করছি ইয়ার, কাছের লোক দূরের লোক কি, কাছের লোক দূরের লোক কি? তো যাই হোক, তো সেটা ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা ছিল। যাই হোক, টাটা সবাইকে, বাই।